আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম তানজিমা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা খালিশপুর কুইট ইউনিভার্সিটির সামনে। ও আচ্ছা আচ্ছা। আপনার যে নামটা তানজিমা, এই তানজিমা নামটা, তানজিমা নামের আগে কি কোনো নাম ছিল আপনার? হ্যাঁ, অবশ্যই। আমার বাল্যকালে যখন আমার জন্ম হয়, জন্মের পর আমার বাবা মা আমার একটা নাম রাখে। সেই নামটা ছিল নাহিদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি নাহিদ ভাই, আপনাকে তো নাহিদ ভাই বলা যাবে না, আপনাকে আপাই বলতে হবে, কেন না এখন আপনি তো আপার মতোই দেখতে। রাইট। তাই আপু, আপনি পড়াশোনা কোন পর্যন্ত করছেন? আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা। কোথায় পড়াশোনা করছেন? এটা খুলনাতেই। খুলনা ওইখানে আরআরএফ নামে একটা স্কুল আছে, আরআরএফ উচ্চ বিদ্যালয়, ওইখানে। আচ্ছা। তাই আপনার আজকে আপনার নাম ছিল নাহিদ, নাহিদ থেকে আপনার নাম হচ্ছে তানজিমা, ঠিক আছে? তো তানজিমা নামটা কোত্থেকে আসলো, আর আপনি যে আপনার লুকটা চেঞ্জ করছেন কিভাবে, এটার কোনো রহস্য আছে, কোনো কাহিনী? অবশ্যই আমার জীবনে অনেক মানে আমার বয়স 21 বছর হয়নি, 20 বছর রানিং। আমার এই 20 বছরের মধ্যে আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। আর আজকে আমার পরিবর্তনটার কারণ, আমি ছোটবেলায় ছিলাম একরকম, আর যেরকম ছিলাম তখন আমাকে সমাজ মেনে নিতে পারেনি। কেন সমাজ মেনে নিতে পারেনি? সমাজের কি ক্ষতি করছে? যখন আমি জন্ম হয়েছিলাম তখন আমি একটা পুরুষ ছেলেই ছিলাম। যখন আমার জন্ম হয়, জন্ম হওয়ার পরে আমার বাবা মা জন্মের পরে ইমাম ডেকে আজান দিতে হয়। তখন হুজুর আসলেন, হুজুর এসে কাপড় উঁচু করে দেখেন যে আমি একটা ছেলে। তখন আমার বাবা মা আমার কানে, হুজুর আমার কানে কানের সামনে আজান দিয়ে তখন আমার একটা নাম রাখা হয় নাহিদ। ঠিক আছে। তখন থেকে আমি আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, বড় হওয়ার পরে যখন আমি স্কুলে যাওয়া শুরু করলাম, সবকিছু বুঝতে শিখলাম, তখন থেকে আমি ছোটবেলা থেকে আমার মনটা ছিল একটা মেয়েদের মতো। ঠিক আছে। আমার দেহটা যেটাই থাকুক না কেন, একটা মেয়ে যদি বোরকা পরে তার ভিতরে কি আছে না আছে সেটা দেখা আমাদের নাই, কিন্তু বাহিরে যেটা দেখতেছি সেটা কিন্তু একটা বোরকা, কালো বোরকা। তেমনি আমার ভিতরটা কেমন ছিল সেটা সমাজ বুঝে নাই এবং আমার প্রতিবেশীও বুঝে নাই, কিন্তু আমার ভিতরটা ছিল একটা মেয়েদের মতো। আমি মেয়েদের মতো সাজতে পছন্দ করতাম, মেয়েদের মতো হাঁটাচলা পছন্দ করতাম, মেয়েদের মতো ঘরের কাজ কাম করতে পছন্দ করতাম, মেয়েদের খেলাধুলা পছন্দ করতাম, এটাই। তারপরে এভাবে করে আমি যখন ঘরের ভিতরটাই থাকা শুরু করলাম, ঘর থেকে আম্মাকে দেখে আম্মার সাথে সাথে কাজ করতাম, ঘর দৌড়ে কাজ করতাম, রান্নাবান্নার কাজ করতাম। আমার আম্মা তখন প্রশ্ন করতো যে বাবা, তোমার এই কাজটা তোমার না, এটা একটা মেয়ের কাজ। ঠিক আছে, তুমি পড়াশোনা করো, তুমি খেলাধুলা করো, ছেলেদের যে কাজগুলো তুমি সেগুলো করো। কিন্তু আমি তখন অপারগ ছিলাম, কারণ আমি যেটা করতে যেতাম এটা আমাকে সমাজ করতে দিত না। যখন আমি স্কুলে আমার বাবা মা ভর্তি করে দিয়ে আসলো, তখন আমি রেগুলার ক্লাসে যাইতাম, স্কুলে যেতাম। স্কুলে যাওয়ার পথে অনেক লোকে, যেমন পাবলিক থাকে, তখন বলতো আমি প্যান্ট শার্ট পরে যাচ্ছি, কিন্তু বলতো যে দেখো একটা মাইগা হাফ লেটিস হাইটে যাইতেছে। ঠিক আছে। তখন আমার কাছে শুনে খারাপ লাগতো। তখন যখন আমি স্কুলে গেলাম, স্কুলের ভিতরে ঢোকার পর ক্লাস করলাম, তো দেখতাম আমার আর 5টা ফ্রেন্ডও আছে, ছেলে ফ্রেন্ডও আছে, 5টা মেয়ে ফ্রেন্ডও আছে এক ক্লাসের মধ্যে। তো যখন আমি ছেলেদের কাছে যে বসতাম, তখন বলতো যে তুমি তো হাফ লেডিস, তুমি মেয়েদের কাছে, তুমি আমাদের কাছে কেন আসো? ঠিক আছে। তখন আমি কি করব, তখন আমি আমার নিজের মতো করে থাকতাম। তখন মেয়েদের সাথে মনে করেন মানুষের চলার পথে কিছু ভালো বন্ধু দরকার হয়। ঠিক আছে। যখন আমি ক্লাস করতে বসতাম, যদি আমার কোনো পড়াশোনার কোনো একটা সাবজেক্ট জিজ্ঞাসা করা দরকার ছিল, যদি কোনো ফ্রেন্ডের কাছে যাইতাম, আমার ফ্রেন্ড বলতো তুই তো একটা হাফ লেডিস, তুই যা ওদিকে যা, মেয়েদের কাছে যা। তারপর আমি যখন মেয়েদের কাছে যেতাম, অনেক মেয়ে আছে ভালোবেসে কাছে টেনে নিত, কিন্তু অনেক মেয়ে আছে বলতো তুই তো একটা ছেলে, হাফ লেডিস কেন, হাসি ঠাট্টা করতো আমাকে নিয়ে, আমার খারাপ লাগতো। টিফিন টাইমে যদি খেলতে যাইতাম ছেলেদের সাথে, ওরা আমাকে খেলতে নিত না, বলতো তুই হাফ লেডিস, তুই আমাদের খেলা কি খেলবি, তুই যা মেয়েদের সাথে কিতকিত খেল, তারপরে হাড়ি ভাঙা খেল, হাড়ি পাতিল খেল। তখন আমার খারাপ লাগতো। তখন আমি বাসা চলে আসলাম। এভাবে আসার পরে হঠাৎ করে একদিন শুনি যে আমার বাবা আমার আম্মাকে বলতেছে এক রুমের মধ্যে, আমার বাবা আমার রুমের মধ্যে, আমি বাহিরে মানে আম্মু রুমের মধ্যে ঢুকবো, এর মধ্যে আমি শুনতেছি যে আমার বাবা বলতেছে, আমার বাবার মুদি দোকান আছে, তো আমার আব্বুর দোকানে একটা লোক বলতেছে যে ভাইয়া আপনার তো 2টা সন্তান, তো আপনার বড় সন্তান তো ঠিক আছে, কিন্তু আপনার ছোট সন্তানটা কেমন মেয়েদের মতো। আচ্ছা। হ্যাঁ, ও হিজড়াদের মতো চলাফেরা, হিজড়াদের মতো দেখতে, হিজড়াদের মতো কণ্ঠ। তো এই কথাটা আমার আম্মুকে বলতেছে, আমার আব্বা আম্মা দুজনেই কান্না করতেছে।
তো আমার ফ্যামিলিতে ছিলাম আমি, আমার ভাই, আমার বাবা, আমার মা, ঠিক আছে। আমার ভাই সবসময় কষ্ট পেত, কারণ ওর 5টা বন্ধু বান্ধব বাসায় আসলে ওর কাছে খারাপ লাগতো যে ওর বন্ধুরাই বলতো যে আমার ভাইয়ের নাম ছিল মামুন, যে মামুন তুই যেরকম কিন্তু তোর ভাইটা ঠিক তোর থেকে ভিন্ন, ঠিক আছে। ওকে দেখতে মেয়েদের মতো লাগে। তখন আমার ভাইও খুব লজ্জা পাইতো, আমার কাছেও খারাপ লাগতো। তারপর আমার বাবা মার কান্না শুনে আমার খুব খারাপ লাগলো। তারপরে এইভাবে করে ক্লাস 5 আমি পার করলাম। করার পরে এখন দেখছি যত আমি বড় হচ্ছি আমার ভিতরে মেয়েলিপনাটা তত বেড়ে উঠতেছে। আচ্ছা। হ্যাঁ, আর সমাজ, আমার আশেপাশে প্রতিবেশী আমার বাবা মাকে কুটো কথা শোনায়। আর গ্রাম অঞ্চলের মানুষ তো আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, আমি কথা শেষ করলে তারপর আপনি কথা বলবেন। আপনার ফ্যামিলিতে আমি জানি গ্রাম দেশের মানুষ একটা বৈঠক বসায় যে কোনো ফ্যামিলিতে একটা খারাপ কিছু দেখা গেলে তারা এক ঘোড়া করে দেওয়া হয়। আপনাদেরকে কি, আপনার কারণে কি আপনার ফ্যামিলিকে এক ঘোড়া করে দেওয়া না, হয়েছিল? সেই পর্যন্ত যাওয়া হয়নি, কারণ ওই যে আমার মধ্যে আল্লাহ তাআলা আমার মধ্যে একটা জ্ঞান দিয়েছিল, যেই কারণে আমি ওই যে বললাম যে আমার বাবা মা যখন এক রুমের মধ্যে কান্নাকাটি করতেছে ওই জিনিসটা আমি দেখেছি। তখন আমি মনে করলাম যে আজকে আমার জন্য আমার বাবা মার চোখের পানি, আজকে আমার বড় ভাইয়ের জন্য কিন্তু আমার বাবা মার চোখে পানি নেই, ঠিক আছে, আজকে আমার জন্য কেন থাকবে। আর আমি যদি দিনে দিনে আরো বড় হই, আমার বাবা মা হয়তোবা মানুষের কথা শুনে হয়তোবা তারা আত্মহত্যা করবে, হয়তোবা গলায় দড়ি দিবে, কারণ একটা লজ্জা। এই ধরনের ঘটনা কি ঘটেছে? আমার মনে হয় ঘটেছে, অনেক বাবা মাই তো কষ্ট পেয়েছে। যেমন আমার এলাকায় ছিল আমার এক ফ্রেন্ড ছিল আমার মতো, ও থার্ড জেন্ডার ছিল, ও এলাকায় ছিল, ওর বাবা মাকে অনেক মানুষ অনেক কথা বলেছে, কিন্তু ওর বাবা আর কি এই সমস্ত প্রেশার না নিতে পারে উনি হার্ট অ্যাটাক করে মারা যায়। আচ্ছা আচ্ছা, আপনি সেই কারণে আমি ওই ভয়টা পেয়েছিলাম যে আজকে আমার জন্য যদি আমার বাবা মাকে 5টা বেশি কথা বলে, মানুষ এসে আমার বাবা মাকে প্রেশার ক্রিয়েট করে, তাহলে তো আমার বাবা মা হয়তো বা এরকম কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে। তখন থেকে আমার ওইখানে যে হিজড়া, আমার থার্ড জেন্ডার আরো ছিল আমাদের এলাকায়, তখন আমি ওদের কাছে গেলাম, ওদের সাথে যাতায়াত করতাম। ওরা আমাকে বললো যে তুই এইভাবে কেন থাকবি, তুই আমাদের মতো হয়ে যা। তখন আমি বললাম যে এটা আমার এলাকা, এখানে যদি আমি কিছু করি আমার বাবা মা, আমার ভাইয়ের মুখে চুনকালি পড়বে। আমার ভাই একটা ছেলে মানুষ, ওর ভবিষ্যতে বিয়ে শাদী দরকার, ওর একটা ভবিষ্যৎ আছে। আজকে যদি আমি আমার এলাকায় এইগুলো করি, আমার ভাইয়ের একটা ভালো সম্বন্ধ আসবে না। আমার বাবা মার যখন আমার বাবা একটা শহরের পরে একটা দোকান আছে, ওই দোকানটার মানে 5টা মানুষ যাবে না যে ওটা একটা হিজড়ার বাবা। আচ্ছা আচ্ছা, তখন এই সমস্ত অনেক কিছু কথাবার্তা চিন্তা ভাবনা করে তখন আমার ওইখানে যে এক হিজড়া ছিল, তার নাম ছিল হচ্ছে মুন্নি আপার কাছে আমি আমার এখন যে বর্তমান যে আমার গুরুমা, আমার নান গুরু এনজি হুররাম, ওনার কথা শুনেছিলাম যে উনি ঢাকা শহরে থাকে, অনেক ভালো, উনি এরকম থার্ড জেন্ডার মানুষদেরকে আশ্রয় দেয়, ঠিক আছে, তাদেরকে বাঁচার জন্য ভালো একটা পথ দেখায়। তখন আমি তার কথা শুনে আমি তার নাম্বারটা তাদের কাছ থেকে নিলাম, তার সাথে কন্ট্যাক্ট আমি তখন করিনি, নাম্বারটা আমি নিয়ে রেখেছিলাম। তখন তার 6 মাস পরে দেখলাম যে আমাকে নিয়ে গবেষণা আরো বাড়তেছে, আমার ঘরের পাশে মানুষ বলতেছে, এখন দেখতেছে যে আমার ভাইয়ের বিয়ের সম্বন্ধ হওয়ারও, আমার ভাইয়ের বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম না, এখন আমার ঘর থেকে বের হওয়ার সময়। আচ্ছা, বাবা মা কি বের করে দিয়েছে? না না, আমার বাবা মা কখনোই বের করে দেয়নি, আর আমার এলাকার লোকজন বের করার চেষ্টা করেনি, এবং বের করার চেষ্টা করেনি কিন্তু আবার করেছে, কেন ওই যে 5টা বেশি কথা আমার বাবা মাকে বলেছে, ঠিক আছে। আর এলাকার মানুষ 10টা মানুষ একটা কথা বলা হয় যে সমান, আর একজন বলা হয় সেই কথাটাই একই সমান। আচ্ছা আচ্ছা, আপনার কথা আরো শুনবো। আপনি ঢাকায় কি করে আসলেন? হ্যাঁ, তারপরে যখন ওই যে নাম্বারটা আমি, বয়সটা কত ছিল? বয়সটা কত? তখন আমার বয়স ছিল প্রায় 16 বছর ছিল। আচ্ছা আচ্ছা, 16 বছর ছিল। ঢাকায় কয় বছর ধরে আপনি? ঢাকা আমি আজ 2 বছর ধরে। যখন আমি হুররাম আপুর নাম শুনি তখন আমার বয়সটা 16 ছিল। তার কি 1.5 বছর পরে আমি একবার তাকে ফোন দিয়েছিলাম, তার সাথে কথা হয়েছিল, সে বলেছিল আসতে, ঠিক আছে। তখন তার সাথে কথাবার্তা বলার পরে আমি বলেছিলাম হ্যাঁ গুরুমা, আমি এরকম এরকম এই এলাকা থেকে বলছি, আমার অনেক কষ্ট, আমার বুকের মধ্যে অনেক কষ্ট আছে, আমি এই সমাজের সাথে চলতে পারতেছি না, সমাজ আমাকে মেনে নিচ্ছে না। তখন উনি বললো যে তুমি আমার কাছে চলে আসো। হুররাম আপু, আচ্ছা একটা কথা বলি, হুররাম আপু আপনাকে ঢাকায় আনতো, উনি কি কোনো খারাপ কাজ করাইতো আপনাদেরকে? আমি 1 মিনিট বলি, তার সম্বন্ধে আমি বলবো। তারপর যখন আমি লাস্ট 2 বছর ধরে ঢাকা যখন আমি আসি, তখন আমি আমার বাবাকে বললাম যে আমি আজকে ঘরের বাইরে যাচ্ছি, যদি বেঁচে থাকি অবশ্যই তোমাদের সাথে কথা হবে, যদি মরে যায় তাহলে আমার উপরে কোনো দাবি রেখো না। তখন আমার বাবা আমার কান্না করে বললো তুই কোথায় যাবি? আমি বলছি আমি যেখানেই যাই অবশ্যই বেঁচে থাকলে ফিরে আসবো। আর বাবা মা যেতে দেয়নি, যেতে দিতে চায়নি, তুই যেমনই হোস তুই আমার সন্তান, তুই আমার কাছেই থাকবি। তখন আমি বাবা মাকে বললাম যে আচ্ছা তোমরা যেটা ভালো মনে করো তখন সেটাই হবে। তখন আমি ওইভাবে তার ওই সিচুয়েশনে আমার বাবা মাকে ফেলে আমি চলে আসাটা উচিত হবে না।
তখন আমি রাতেবেলা একটা কাগজে লিখলাম যে মা বাবা আমি ঘর থেকে বের হচ্ছি, তোমরা আমার জন্য দোয়া রাখো, যদি ভবিষ্যতে কোনোদিন বেঁচে থাকি অবশ্যই কথা হবে, দেখা হবে। তখন এই কথাটা বলে আমি ভোর 5টার সময় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আচ্ছা আমার ওই এলাকার যে হিজড়া ছিল মুন্নি আপার সাথে কথা বলে যে নাম্বারটা নিয়েছিলাম, হুরাম আপুর নাম্বারটা নিয়েছিলাম, হুরাম গুরুমার নাম্বারটা নিয়েছিলাম, তখন আমি ওই নাম্বারটা নিয়ে আমি ভোর 5টার দিকে রওনা দিই। ঢাকায় আসতে আসতে আমার 5 ঘন্টা লাগে, ঠিক আছে। উনি যে ওনার ঠিকানা সবই আমি নিয়েছিলাম। তখন তার কাছে আমি আসি, ঠিক আছে। তার কাছে আসার পর সে আমাকে দেখলো, সে আমার কথাবার্তা শুনে, আমি চাই আল্লাহ তাকে 1000 বছর বাঁচায় রাখুক, কারণ তার মতো একটা মানুষ আজকে আমার জীবনটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আজকে আমার গুরুমা, আমার নানগুরু এনজি হুরাম ওরফে সজীব,